আমি প্রিমা জামান সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। শুরুতে জানাবো এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে সূচকের অবস্থান কি রয়েছে। আজ সপ্তাহের দ্বিতীয় দিন এবং সকাল থেকে এখন পর্যন্ত টানা ইতিবাচক রয়েছে ঢাকার পুঁজিবাজার এবং এই মুহূর্তে ইন্ডেক্সের অবস্থান দেখতেই পাচ্ছেন আপনারা ৭২.26 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে ৪,৩৮৬ পয়েন্টে। এছাড়াও অন্য যে দুটি সূচক রয়েছে তার মধ্যে DX30 29.71 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে ১,৬৫৯ পয়েন্টে এবং শরিয়ার সূচকের ক্ষেত্রে একই চিত্র ১২.৬৯ পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে ১,০৬৪ পয়েন্টে। মোট লেনদেন ছাড়িয়েছে ৪০৩ কোটি টাকা। এছাড়া এখন পর্যন্ত হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি তালিকায় উঠে এসেছে ২১০টি কোম্পানি, হারিয়েছে ৩৪টির দর। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত ২১৪টির দর বেড়েছে, হারিয়েছে ৩৮টির দর এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ২৭টি ফান্ডে লেনদেন হয়েছে, যার মধ্যে ২৬টি রয়েছে দর বাড়ার তালিকাতে, একটি মাত্র ফান্ড দর হারিয়েছে। এ ছিল এখনকার মতো সূচকের অবস্থা। বরাবরের মতো জানিয়ে রাখি, আমাদের অনুষ্ঠান চলাকালে আপনারা চাইলে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারবেন SMS এর মাধ্যমে। আর SMS পাঠাতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO, এরপর স্পেস দিয়ে আপনার নাম লিখে মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন ১৬২৩২ নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। আজ পুঁজিবাজার নিয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন MTB ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার। জনাব খায়রুল বাশার, কেমন আছেন আপনি? ভালো আছি। পুঁজিবাজারের চিত্র তো দেখতেই পেলেন, মাত্র সূচকের অবস্থান যেটা ছিল যে ৭২ পয়েন্টের উপর উঠে এসেছে, মোটামুটি ভাবে ভালো অবস্থান একদম সকাল থেকে, কিন্তু এখন পর্যন্ত ইতিবাচক। শুধু তাই নয়, গতকালেও কিন্তু আমরা দেখেছিলাম মার্কেট ইতিবাচক ছিল এবং একটু যদি টার্নওভারের কথা বলি, ৭০০ কোটি টাকা ছাড়িয়েছিল, ৭১০, যা কিনা এখন পর্যন্ত এই বছরের সর্বোচ্চ লেনদেন। গতি কয়েকদিন ধরেই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এখন ওভারঅল মার্কেট চিত্র দেখে আপনার কি মনে হচ্ছে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে এখন মার্কেটে? সরাসরি বলতে হলে আসলে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে, কারণ মার্কেট এখন একটা সাস্টেনেবল জায়গা আছে অবশ্যই বলা চলে। বিগত ৪-৫ বা ৬ দিনের যদি ট্রেড প্যাটার্ন যদি আমরা দেখি, কিন্তু আমার কাছে যেটা সব থেকে আমার মানে পজিটিভ হবে যদি আমরা এর সাথে কোনো পলিসি সাপোর্ট পাই। শুধু যে আমরা ট্রেড ভলিউম বাড়ছে বা মার্কেট পড়ছে না এটাতে বলা যাবে না, যে কারণে বাড়ছে মানে কোনো ধরনের সিগন্যাল কি আপনার মার্কেটে আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা তো আশাবাদী হবে, কারণ সামনে বাজেট আছে, এরপরে মনিটারি পলিসি নিয়ে একটা আসবে। আবার জানেন যে আজকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান স্যার আমাদের অর্থ মহোদয়ের সাথে বসবেন, তো সেখান থেকে আমরা খুব একটা অবশ্য আশাবাদী তাকিয়ে আছি যে ওখান থেকে আমরা ভালো কিছু পাবো ইনশাল্লাহ। পেলেই আমরা এই যে এখন যে মার্কেটে যে একটা ভাইব্রেন্ট একটা অবস্থা এবং ভালো ট্রেড ভলিউম আছে, ইন্ডেক্স এরকম ডিপ ডাউন করছে না, এর সাথে যদি আমরা একটা পলিসি সাপোর্ট পাই তাহলে কিন্তু আমি খুবই আশাবাদী এই মার্কেটকে নিয়ে। অর্থমন্ত্রীর সাথে যেটা বলছিলেন বৈঠকের কথা, এই বিষয়টি নিয়ে আরেকটু জানবো আমি আপনার কাছে, কারণ এখানে কিছু বিষয় আসলে উঠবে। তবে তার আগে একটু আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের যেটা হচ্ছে এখন ট্রেড ভলিউম যেটা বেড়েছে ৭০০ কোটির ঘরে গতকালকে ছিল, এর আগে ৬০০, কিন্তু এর আগে যখন ইন্ডেক্স পড়ছিল আপনি হয়তো খেয়াল করেছেন প্রথম ৩-৪ মাসে যেটা ছিল যে টানা পড়তে পড়তে বেস পয়েন্টের নিচে ইন্ডেক্স ছিল, এরপরে বেস পয়েন্টের উপরে উঠে এসেছে, এখন আবার ৪,৩০০-তে রয়েছে। এইভাবে পড়ে এইভাবে ওঠা কোনোভাবে কি এটা মনে হচ্ছে যে সাপোর্ট লেভেল বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ এই জায়গাগুলোতে আসলে আরো বেশি নজর বাড়ানো উচিত? অবশ্যই, মানে যখন মার্কেট আসলে পরে এক ধরনের সংখ্যা ভীতি সবকিছু একসাথে কিন্তু আপনি গ্রিপ করে, এবং আপনি যদি আরো পিছনে যান দেখবেন যে সেপ্টেম্বর পরের থেকে কিন্তু আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাইড লাইনে চলে যাওয়ার কারণে কিন্তু এই পড়ে যাওয়া। কারণ আমি যে আজকে ইনভেস্টমেন্ট করব এটা যদি আমি নেক্সট কাপল অফ ডেজের মধ্যে রিয়ালাইজ করতে না পারি, স্মল ইনভেস্টারের ক্ষেত্রে এটা খুবই বিপজ্জনক অবস্থা হয়। এবং যারা স্মল ইনভেস্টার তারা আসলে তাদের অত বিনিয়োগের টাকা থাকে না। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে আপনি জানেন যে মার্জিন লোনে আমাদের অনেক টাকা আটকে আছে, সেখানে প্রায় ১৫,০০০ কোটি টাকা আটকে আছে, সেখানেও আমরা এক ধরনের লিকুইডিটি প্রবলেম আমাদের রয়েছে। আর ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের কারণে আবার সেখানে এই জায়গাটাকে আর একটা বার দিয়ে দিয়েছে, যার জন্য আমরা এখন যারা ব্যাংকের সাথে কাজ করছি, মূল যোগান তো আসলে ব্যাংকই দেয়, সেখানে কিন্তু আমাদের মানি সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে। আমাদের এখন তাকিয়ে আছি যে এই উইদিন দ্য আমাদের ইনভেস্টার্স হরাইজনের মধ্যে, যেখান থেকে আমরা ওদেরকে ডেকে নিয়ে এসে ট্রেড প্যাটার্নটাকে বাড়ানো, এবং তাহলে কিন্তু আমরা বের হয়ে আসতে পারবো। এই জন্যই বলছি যে যেটা আপনি বলছেন যখন পড়ছিল তখন আসলে ইনভেস্টাররা ওখানে কাজ করেনি কেন ইন্ডেক্স। আমি আরেকটু যদি বলি, সেক্ষেত্রে যেটা ছিল যে যখন ইন্ডেক্সটা শুরু হয়েছিল
আপনার খেয়াল আছে কিনা 2013 27 জানুয়ারি যে 4055 দিয়ে শুরু হয়েছে, 2013তেই তখন তো ইন্ডেক্সের একটা মানে অ্যাডজাস্টমেন্টের জন্য কিছুটা নেমেছিল 3900, কিন্তু এরপরে 2014তে আমাদের অনেকগুলো কোম্পানি যোগ হয়েছে, 2015 শুরুতে অনেকগুলো কোম্পানি যোগ হয়েছে। তাহলে তো ওভারঅল যদি আমরা ইন্ডেক্সকে চিন্তা করি তাহলে তো ওই হিসেবে ইন্ডেক্সের পতন আরো অনেক বেশি ছিল, যেটা আমি বলছি বেস পয়েন্টের নিচে আসলে তার থেকে অনেক পতন। ওইভাবে হিসাব করতে গেলে তো এত নিচে নেমে যাওয়াটা আসলে কাম্য ছিল না, কারণ কিন্তু হয়েছে, কারণ ওইটাই কারণ ছিল। যেমন আপনি জানেন যে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার ডেফিনিশনটা বাংলাদেশ ব্যাংক এখন বড় করে দিয়েছে। এখন আগে আমাদের পেড আপ ক্যাপিটাল কিন্তু এক্সপোজার আসতো না, এখন কিন্তু ওটা নিয়ে এসে 2014 ফেব্রুয়ারি থেকে, তখনই কিন্তু আরও একটা বাধা আমরা পেলাম। আমরা জানতাম যে আমরা যে পেড আপ ক্যাপিটাল সেটাকে যদি আমি নার্চার করি, সেটাকে যদি মার্জিন লোনে দিই বা ওন ইনভেস্টমেন্ট করি, তাহলে কিন্তু আমি আমার খরচ বা প্রফিটের দিকে তাকাতে হবে। যখন বাংলাদেশ ব্যাংক এই ডেফিনিশনটা আরও স্ট্রিং করে দিল, তখনই কিন্তু আসলে মার্কেটটাকে একটা বড় ধরনের ধাক্কা আসছে। আশা করি এটা এই জায়গাটা আমাদের গভর্নর স্যার এটাও অ্যাড্রেস করবে। আপনি জানেন যে তারাও এই জিনিসটা নিয়েও ভাবছে যে এই যে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার যে ডেফিনিশনটা, তারপরে কি কি আইটেম এখানে যোগ হবে, এইগুলোও ভাবছে। যেমন নন লিস্টেড কোম্পানিরটাও আমরা এখানে ক্যালকুলেট করি, ডিবেঞ্চার, বন্ড, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জিনিস আসলে আমাদের সরাসরি না নেই। আমরা যেটুকু সেকেন্ডারি মার্কেট সরাসরি আমরা ট্রেড করি বা মার্জিন নেই, ওইটুকু যদি ডেফিনিশনের মধ্যে আসে তাহলে কিন্তু আমরা অনেকটা একটা স্বস্তি পাই। যেটা আপনি বলেন যে মার্কেট যখন পড়ে যায় তখন ইনভেস্টররা করে থাকে, এই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করতে, এটা অবশ্যই মার্কেটকে গতি বাড়াতে সাহায্য করবে। আরেকটি বিষয় যেটা আপনি বলছিলেন যে মার্জিন লোনের কথা, মার্জিন লোনের যেটা ছিল যে প্রায় 1500 কোটি টাকার মতো এখানে আটকে আছে, এবং আমরা তো এটা আমরা অনেকদিন ধরে তো আপনার ফান্ডের বিষয়েও কথা বলছিলেন, এবং বাজেটের কথা যেহেতু আসছে, এবার বাজেটে কি এই ফান্ডের বিষয়টি রাখা হচ্ছে? আমি অবশ্যই জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আপনি যে টাকাটা দিয়েছেন সেখানে যদি আপনি বেরিয়ে আসতে চান, অবশ্যই প্রথমত একটা শর্ট টার্ম ফাইন্যান্সিং সাপোর্ট দরকার। আবার যে জিনিসটাকে আপনি রাইট আপ করবেন সেটাও আপনার অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হিসেবে প্রস্তাবনা আমরা শুনেছি রাখা হচ্ছে, সেই এক্সপেন্ডিচারটা কিন্তু অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হিসেবে আমাকে রাইট আপ করতে হবে এনবিআর এর কাছে। সো এখানে কয়েকটা রেগুলেটর কিন্তু এখানে অ্যাড্রেস না করলে আমরা আসলে এখান থেকে আমরা বের হতে পারবো না। আর একটা যেটা বলছিলাম যে অর্থমন্ত্রীর সাথে যেহেতু আজকে বৈঠক আছে দুপুরবেলা, এবং এই বৈঠক থেকে আসলে মূল বিষয়টি আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি যে আপনার সিডিবিএল এর ফি নিয়ে আলোচনা হবে, পাশাপাশি পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং সামনে করণীয় এবং বাজেটেও অবশ্য পুঁজিবাজারে নিয়ে কি থাকছে এইসব বিষয় হয়তো উঠে আসবে। তবে একটু সিডিবিএল এর ফিটা নিয়ে আমি জানতে চাচ্ছি আপনার কাছে। এই ফি এর বিষয়ে আমরা অনেকদিন ধরেই শুনছিলাম, এই ফিটা কমানোর বিষয়ে দাবি জানানো হচ্ছে, তাহলে কেন এখন পর্যন্ত এসে অর্থমন্ত্রীর কাছে কেন এই ফি কমানোর ব্যাপারে দাবি জানানো হচ্ছে? এই ক্ষেত্রে কি করণীয় এর আগে ছিল না? না, এটা আসলে যখন জিনিসটা অ্যাড্রেস করা হয়েছিল তখন কিন্তু আসলে জিনিসটাকে অতটা ভাবে মানে প্রেশারাইজ করা যায় না। কিন্তু আমরা জানেন যে অর্থমন্ত্রী স্যারের সাথে যদি বসে তাহলে জিনিসটাকে কিন্তু আসলে তারা তো আমাদের একটা পার্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট পার্টিসিপেন্ট, তো তাদেরকে উপরে তারাও যেহেতু মার্কেটে কাজ করছে তাদেরকেও তাকাতে হবে যে আমাদের মার্কেট সাস্টেনেবল করা যায় কীভাবে। সেই জন্য আমি যদি অর্থমন্ত্রী স্যারের সাথে বসে এই জিনিসটাকে তুলে নিয়ে আসে, একটা রেজলিউশন নিয়ে আসে, তখন এটা পলিসি সাপোর্ট তখন হতে পারে। আপনি যেটা বলছেন যে আসলে আমরা এই জায়গাগুলোকে যখন অ্যাড্রেস করতে পারবো একসাথে, এখানে কিন্তু তখন আমরা আর একটা পজিটিভ একটা জিনিস দেখতে পারবো যে আমরা পলিসি সাপোর্ট আমরা পাচ্ছি একই সাথে, মার্কেটে ভালো হচ্ছে, আমাদের ডিসিশনও আসতেছে। করার জায়গাগুলোতে কিন্তু স্টক এক্সচেঞ্জ এবং বিএসইসির কি আরো জোর ভূমিকা রাখা উচিত নয়? অবশ্যই, কারণ তারাই তো আমাদের মার্কেটকে দেখভাল করে, তাই না? এখন আমরা হয়তো আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা জিনিস তুলবো, কিন্তু ওটা হয়তো টপমোস্ট মন্ত্রী পর্যায়ে বা মিনিস্ট্রি লেভেল বা প্রাইম মিনিস্টার পর্যন্ত যাবে না, যদি না এটাকে আপ না করা হয় সেইভাবে। এবং এটা কিন্তু অনগোয়িং ইস্যু। আসলে ক্যাপিটাল মার্কেট আপনি জানেন যে আজকে যে জিনিসটা আজকে দেখছেন প্রবলেম, কালকে হয়তো নতুন আরেকটা প্রবলেম, তারপরে এটা এলিমিনেট হবে আরেকটা আসবে। সো এই জিনিসটা আমরা যেমন মার্কেট যেরকম আপস অ্যান্ড ডাউন, এই পলিসিও কিন্তু এরকমই, একটা না যে এখন নিয়ে নিলাম আগামী 6 মাস চলবে তা কিন্তু না, সবসময় কিন্তু একটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিস সব কিছু চলছে। আমরা এই রাইট টাইমে রাইট পয়েন্ট জিনিসটা যদি অ্যাড্রেস করা হয় তাহলে আমরা মার্কেটটা একটা কনফিডেন্স পাবে। আরেকটা কথাও তো আপনাদের কাছ থেকে আমরা শুনেছি, যেটা আপনারা বলেন যে পুঁজিবাজারকে তার স্বাভাবিকভাবে ধারায় চলতে দেওয়া উচিত, খুব বেশি কোনো নীতি বা খুব বেশি নীতি নির্ধারকদের এখানে ইনভলভমেন্টও আপনারা খুব একটা পছন্দ করেন না। এই জায়গাতে তাহলে আপনি কি বলবেন? অবশ্যই এটা একটা ভালো, আপনি এখন যে ডিসিশন নিয়েছেন সেটা কিন্তু বাজারের স্বার্থে করেছেন, পরেই মনে হচ্ছে যে না এখন আমরা আরেক দিকে যাব, কিন্তু এই যে ডিসিশন তখন কিন্তু আর সবাইকে ইনভলভ যদি করা হয়
তাহলে কিন্তু মোর রিয়েলিস্টিক ডিসিশন আপনি পাবেন এবং চট করে সেই ডিসিশনগুলো চেঞ্জ হবে না। এই জন্য আমার মনে হয় যারা বড় বড় মার্চেন্ট মেকার, ব্রোকার ডিলার, স্টক এক্সচেঞ্জেস, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, এদের সাথে একটা কোঅর্ডিনেশন থাকলে এই জিনিসগুলো কুইকলি অ্যাড্রেস হয় এবং তাহলে কিন্তু রাতারাতি কোনো কিছু ওয়ান্স সকালবেলা এসে দেখলেন এই নিয়ম হয়ে গেছে, কালকে আসলে ওই নিয়ম হয়ে গেছে, তাহলে কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। ধন্যবাদ জনাব খায়রুল বাশার। আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, আমাদের একটা বিরতির সময় এসেছে। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ব্যবসাপাতির সারাদিনে। বিরতির আগে আলোচনা করছিলাম এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশারের সাথে, তার সাথে আলোচনা আবারও ফিরছি। জনাব খায়রুল বাশার, আইটি যেটা বিষয় রয়েছে, আমরা জানতাম যে আইপিও যে নতুন অ্যাপ্লিকেশন প্রসেসটা ছিল এটা তো খুব অতি শীঘ্রই এটা চালু করার কথা ছিল, মানে শুধুমাত্র ব্রোকার এবং ডিলাররা এই ক্ষেত্রে এই সুবিধাটা পাবেন, কিন্তু এর সাথে আবার আমরা শুনতে পাচ্ছি যে এটার পরিবর্তনটুকু আসলে হচ্ছে না। কেন হচ্ছে না এবং আসলে কি বিষয়ের কারণে এটার পরিবর্তন? প্রথমত যেটা আমার কাছে সবচেয়ে অ্যালার্মিং মনে হচ্ছে যে আমাদের যে ইন্ডে আমাদের ব্রোকার ডিলার, মার্চেন্ট ব্যাংক ইজ ওকে, মার্চেন্ট ব্যাংকে যেহেতু আমরা ইনসেপশন থেকে এটা করে আসছি আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাড্রেসিং হচ্ছে ব্রোকার ডিলার ইন্ডে, যেখানে আমাদের ম্যাস ইনভেস্টর অ্যাসোসিয়েট আছে, সেখানে কিন্তু আমাদের একটা বড় প্রবলেম আছে যে দে আর নট স্টিল, আমাদের ইনভেস্টররা তাদেরকে ট্রাস্টওয়ার্থি মনে করছে না, হয়তো তাদের কর্পোরেট গভর্নেন্স একটা বড় একটা ইস্যু। এটার জন্য হয়তো তারা মনে করছে আমি যে তার টাকাটা দিবে আসলেই এই ব্রোকার ইন্ডে সেই অ্যাপ্লিকেশনটা সময় মতো ইস্যুয়ারের কাছে যাবে কিনা, এবং এই জিনিসটা সে জানছে না। যদি এটা অ্যাপ্লিকেশন দেওয়ার পর, টাকা দেওয়ার পর, এটা যদি আবার পরবর্তীতে আবার যদি সে দেখতে পারতো ওয়েবসাইটে, কোম্পানি ওয়েবসাইটে যে আমি অ্যাপ্লিকেশন করেছি, আমার নাম আছে, আমার নাম লটারিতে যাওয়ার আগে এই নামগুলো আমিও দেখতে পারবো এখানে, তাহলে সে জানবে যে আমার টাকাটা ঈশ্বরের কাছে গিয়েছে। যেহেতু সেই জিনিসটাকে মনে করছে যাবে না, এই জন্য আসলে তারা শাই টু অ্যাপ্লিকেশন থ্রু ব্রোকার ডিলার, এবং এই জিনিসটা অ্যাড্রেস করতে হলে আসলে ডিসক্লোজারটা মোর হতে হবে এবং ওদের কর্পোরেট গভর্নেন্স আরো স্ট্রিনজেন্ট করতে হবে। যেটা তাহলে এই বিষয়টা এখন আসলো কেন? কারণ এটা তো প্রায় আমরা 4-5 মাস আগে থেকে এটা আসলে আপনি একটা কাজ করতে গিয়ে না বুঝতে পারবেন যে আসলে তখন থেকে শুনে আসছিলাম যে পরীক্ষামূলকভাবে আসলে এই ধরনের কোনো সমস্যা ব্রোকারেজ হাউসগুলোও জানিয়েছে তাদের আসলে কোনো ধরনের সমস্যা তারা সম্মুখীন হয়নি। পরীক্ষামূলকটা হয়েছে আসলে মিক্সড ইস্যুতে, যে ব্যাংকও ছিল, ব্রোকার ডিলার ছিল, মার্চেন্ট ব্যাংকও ছিল। পরীক্ষাটা একদম পুরোপুরি ব্যাংকে এলিমিনেট করে হয়নি, ওইটাও ছিল, পাশাপাশি পাইলট পদ্ধতি দুইটা একসাথে ছিল। তখন দেখা গেল যে ব্রোকার ডিলার মার্চেন্ট ব্যাংকের মধ্যে করলে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই বলা হচ্ছে যে এখন করতে পারবে না ব্যাংক, তখনই কিন্তু কোশ্চেনটা আসছে। তাহলে তখনই যদি ব্যাংক এলিমিনেট হয়ে যায়, তাহলে তো তখন ব্রোকার, আপনি দেখবেন যে টোটাল 100% সাবস্ক্রিপশনের মধ্যে 80% স্টিল সাবমিটেড টু দ্য ব্যাংকস, এবং তার 20% মধ্যে ব্রোকার ডিলার মার্চেন্ট ব্যাংকের মধ্যে ভাগাভাগি হয়েছে। মোস্টলি বেশি পেয়েছে ব্রোকার ডিলার, বেশি পেয়েছে মার্চেন্ট ব্যাংক, কারণ ব্রোকার ডিলারের এই আপনার নেটওয়ার্কটা বড়, তারা বেশি ইনভেস্টরের কাছে। তো এখন যদি টোটালি ব্যাংকে বন্ধ করে দেয়, তখন কমিশন একটু অ্যাওয়ার হলো যে না, তাহলে আসলেই ইনভেস্টর অবশ্যই মধ্যে দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে এবং এটা নিয়ে ইনভেস্টররা কিন্তু কমপ্লেন করেছে যে তারা দুইটাই চাচ্ছে এখানে। এবং যখন দেখা গেল যে কমিশনও দেখলো যে স্টিল আমাদের ব্রোকাররা সাস্টেনেবল না এবং তাদের ট্রাস্টওয়ার্দি জায়গাটা এখনো অতটা গ্রো করে না, কর্পোরেট গভর্নমেন্ট স্টিল সে কি অবস্থা আছে। আপনি জানেন কিছুদিন আগে একটা ব্রোকার ডিলার তাদের ক্লায়েন্ট এন্ডে সমস্ত বিক্রি করে সেল করে চলে গিয়েছে। এই সমস্ত ঘটনা ঘটছে তো বাজারে, এই জন্যই আসলে দে আর নট ফিল কনফিডেন্ট। আচ্ছা, আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যেহেতু আপনি মার্চেন্ট ব্যাংক হোল্ড করেন এবং আপনারা একসাথে আরো কাজ করছেন, আপনারা এটা আগে থেকেই করছিলেন, কিন্তু পাশাপাশি এখন ব্রোকার ডিলারদের জন্য এটা অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে যে মার্জিন ইনধারী বিনিয়োগকারীদের যে লভ্যাংশ পাওয়ার কথা, সেটা হচ্ছে এখন থেকে তাদের লভ্যাংশ পাঠানো হবে সংশ্লিষ্ট ব্রোকার হাউসের ব্যাংক হিসেবে। এটা নিয়েও কিন্তু অনেক মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনেছি, কিন্তু আপনার কাছ থেকে আমি জানতে চাইবো এই জন্য যেটা বলছিলাম যে আপনারা তো এটা আগে থেকেই করছিলেন, কিন্তু অ্যাড হয়েছে নতুন করে, এক্ষেত্রে কি কতটুকু সুবিধা আসলে? এখন তো আমরা যে জিনিসটা কমিশনও ফিল করেছে যে ইনস্টিটিউশনাল যে সাপোর্ট যদি না থাকে, এই যে ব্রোকার ডিলারের থ্রুতে মার্জিন লোন দেওয়া হয়েছে, এটাও কিন্তু আসলে এই ব্রোকার ডিলার জাস্ট ফর ট্রেডিং পারপাস। মার্জিন লোন ইজ থ্রু অ্যাজ এ পোর্টফোলিও ম্যানেজার হিসেবে মার্চেন্ট ব্যাংক থ্রুতে যদি হতো ইনসেপশন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো তো হতো না। যেহেতু আমাদের কাজগুলো হয় আগে, তার কারেকশন হয় পরে, মানে আপনি আগে যদি এই জিনিসগুলো পলিসি ডিসিশন থাকতো যে মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে যদি মার্জিন লোন যাবে, তাহলে আমরা উই আর দ্য পোর্টফোলিও ম্যানেজার, তাহলে কি সমস্যা হতো না। ব্রোকার ডিলার জাস্ট ফর ট্রেডিং,
ইভেন বাই অ্যান্ড সেল এখানে কোনো মার্জিন, তাহলে কিন্তু হতো না। কিন্তু যখন হয়ে গেছে এখন তো এই সমস্যা অ্যাড্রেস করতে হবে। এই জন্য এখন দেখলো যে যেহেতু নেগেটিভ ইকুইটি আসলে ক্লায়েন্টের টাকা নেই, এখন আসে ব্রোকার ডিলারের টাকা, এবং ওই এই ডিভিডেন্ডের টাকাটা যদি ব্রোকাররা পায় তাহলে হয়তো ওদের একটা কিছুটা হলেও তাদের ফিনান্সিয়াল লস তার কাভার করতে পারবে। এই নিয়ে আমি মনে জিনিসটা তাদের জন্য আসলে এটা একটু সুবিধা বয়ে আনবে। অবশ্যই। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে একটু আইপিও নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কেননা এখন আইপিও আসার যেই আমরা অবস্থান দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে মার্কেটকে আরো এক্সপানশন করতে হলে তো অবশ্যই আমরা প্রত্যাশা করি যে আইপিও আসুক, আরো বেশি বেশি কোম্পানি লিস্টেড হোক। এই ক্ষেত্রে যেটা হয় যে লিস্টেড হলেও আমরা ওইভাবে আসলে মার্কেটে এটার কোনো ভালো প্রতিফলন যেটা আমরা আসলে এক্সপেক্ট করি ওই ধরনের কোনো এক্সপেকটেশনের উৎসাহতে পারে না বেশিরভাগ আইপিওর মাধ্যমে আসা কোম্পানিগুলো। এক্ষেত্রে আপনার ভাষ্য কি হবে? আর আরেকটি বিষয় হচ্ছে যে আইপিওকে আপনি কতটুকু সমর্থন করছেন এখন মার্কেটে আসা? যদি আমি ইস্যু ম্যানেজার অবশ্যই আমি সমর্থন করতে হবে, কারণ আমার দিস ইজ মাই লাইন অফ বিজনেস। কিন্তু এখানে তো একটু প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেটের মধ্যে একটু তফাৎ তৈরি হয়, যেটা হচ্ছে প্রাইমারি মার্কেটে হয়তো আইপিও আসলে সেক্ষেত্রে বিনিয়োগকারীদের আমরা দেখি পার্টিসিপেশন, কিন্তু সেকেন্ডারি মার্কেটে আবার দেখা যায় যে সেখান থেকে আবার টাকা তুলে এসে বিনিয়োগকারীরা প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করছে। যাক, মার্চেন্ট ব্যাংকের কিন্তু ইন বিটুইন সাপ্লাই সাইডে আছে, ডিমান্ড সাইডে আছে। হ্যাঁ, আমরা নিয়ে আসবো আবার মার্কেট থেকে তাদেরকে বাই করার জন্য উদ্বুদ্ধ করব। যখন আমরা তাদেরকে নিয়ে আসবো অবশ্যই তখন তাদেরকে আমরা এক ধরনের কথা বলবো যে মার্কেটকে স্টেট হলে দিস আর দ্য বেনিফিটস। আবার যখন এই সেটা অফলোড হয়ে যাবে তখন ইনভেস্টরকে বলবো এই কোম্পানিটা এই ভালো কাজ করছে, এই পেজ আসতে পারে, এই কোম্পানি এই জিনিসগুলো আমরা দেখেছি, এগুলো দেখেছি। তো আমাদেরকে কিন্তু দুই জায়গায় কিন্তু কথা বলতে হচ্ছে। যদি আপনি যেটা বললেন যে আইপিও আনার ব্যাপারে, আইপিও আনার সমর্থন আমি এই জন্যই করি কারণ উই আর সাপ্লাই ইন দ্য ক্যাপিটাল। যে ক্যাপিটাল বলছেন, ক্যাপিটাল মানে আমরাই এই মার্চেন্ট ব্যাংকরাই ইস্যু ম্যানেজারই আসলে দেশের এই যে মানে এক্সপেনশন ইন্ডাস্ট্রিয়াল আমরাই সবচেয়ে বেশি কাজ করতে। তাহলে ইস্যুয়ারকে কেন ইস্যুয়ার বলবে যে আমি ইস্যুয়ারদেরও তো এই ক্ষেত্রে নজর রাখা উচিত যাতে ভালো কোম্পানিগুলো এবং ভালোভাবে যেন তারা মার্কেটে আসে। সেই জন্য আমি চাইবো যে পলিসি সাপোর্ট দরকার আছে। কিন্তু আমি নিজে একটা কোম্পানি ওন করি, এত বছর 20 বছর চালালাম, আমি যে ফুল ডিসক্লোজার দিই হোয়াট ইজ মাই ইনসেন্টিভ, আমাকে কি দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলো যদি অ্যাড্রেস করা হয় মার্কেট থেকে পলিসি ডিসিশন নিয়ে, যে তুমি লিস্টেড হলে তুমি এই বেনিফিট পাবা, তোমাকে ট্যাক্স রিবেটে এটা আসবে, তোমার যে ফুল ডিসক্লোজার যে 50% শেয়ার, শেয়ার তুমি মার্কেটের জনগণ দিচ্ছ, তার বিনিময়ে তুমি কি পাচ্ছ, তারপর একটা ভ্যালুয়েশন। কিন্তু এখন যে ভ্যালুয়েশনটা এটা অনেক রেশনালাইজ হওয়া উচিত। জনাব খায়রুল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের অনুষ্ঠানে এসেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো আলোচনা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।